সীমা তার মা সুস্মিতা দেবী এবং বাবা সুজয় বাবুর সঙ্গে এক গ্রামে বাস করত। সীমার বাবার কাছে টাকা পয়সার কোনো কমতি ছিল না। সে যা টাকা উপার্জন করত খুব ভালো মতো হেসে খেলে তাদের সংসার চলে যেত। কিন্তু তার বাবা মা কখনো সীমার কোনো ইচ্ছা পূরণ করত না, আর সেই জন্য সবসময় সীমা মনে মনে প্রচন্ড পরিমাণে কষ্ট পেত। এমনই একদিন, মা বলছি শোনো না, আজকে তো আমার কলেজে একটা প্রোগ্রাম আছে, তাই আমি ভাবছি যে একটা নতুন ড্রেস পরে যাব, কিন্তু আমার সব ড্রেসগুলো তো পুরানো হয়ে গেছে। তুমি আমাকে কিছু টাকা দাও না, আমি একটা নতুন ড্রেস কিনবো। কি, আমার আর খেয়ে দিয়ে কাজ নেই? আমি সব সময় তোকে টাকা দিতে যাব কেন? তোর যখনই ড্রেসের দরকার পড়বে তখনই আমাকে টাকা দিতে হবে। আর যে ড্রেসগুলো বাড়িতে আছে সেগুলো কি হবে? সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা পরে যা। আমি তোকে এখন টাকা দিতে পারবো না, কারণ তোর বাবা যা টাকা দিয়েছে সব টাকা দিয়ে আমি রেশন আনাজ কিনে ফেলেছি। এখন আমার কাছে কোনো টাকা নেই। মা, আমি কি প্রত্যেকদিন তোমার কাছে টাকা চাই? তুমি বলো তো, তুমি আমাকে মাসে একবার করে হাত খরচের টাকা দাও, আর সেই টাকা নিয়েই তো আমি সারা মাস কাটিয়ে দিই। কিন্তু তাও আবার ওই মাত্র কয়েকটা টাকা, মাত্র 200-300 টাকা দিয়ে কি সারা মাস হাত খরচ চালানো যায় বলো? আর তুমি তো জানো এখন বাস গাড়িতে করে কলেজে গেলে গাড়ি ভাড়ার দরকার পড়ে। মাঝে মধ্যে আমার কাছে টাকা থাকে না বলে আমাকে না খেয়ে থাকতে হয়, তুমি জানো। সে তুই আমাকে যা ইচ্ছে বলতে পারিস, তুই আমাকে যতই তেল মাখানোর চেষ্টা করিস না কেন, আর আমাকে ইমোশনালি ফুল বানানোর চেষ্টা করিস না কেন, আমি তোকে কোনোভাবেই টাকা দিতে পারবো না। দরকার পড়ে তুই তোর বাবার কাছ থেকে টাকা চেয়ে নি, কিন্তু আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। মায়ের কথা শুনে সীমা প্রচন্ড পরিমাণে রেগে যায়, তাই সীমা তখনই তার বাবার কাছে যায়। কিন্তু সীমার মুখে টাকার কথা শুনেই তার বাবাও প্রচন্ড পরিমাণে রেগে যায়। সীমা শোন, আমি তোকে বারবার টাকা দিতে পারবো না, তুই আমাকে যতই বলিস না কেন। আমি সব টাকা তোর মায়ের হাতেই তুলে দিয়েছি, তাই আমার কাছে এখন কোনো টাকা নেই। আর তাছাড়া প্রতি মাসেই তোর এত কিসের টাকা দরকার পড়ে বলতো? তোর তো অত ড্রেস রয়েছে, তাও তোকে ড্রেস কিনতে হবে কেন? বাবা, আসলে কলেজে যাওয়ার জন্যই তো ড্রেসটা কিনছি, আর তাছাড়া আমি মাত্র একটা ড্রেস কিনবো, আর বাকি তো কিছুই কিনবো না। বলো, তুমি যদি একটা ড্রেসের জন্য আমাকে টাকা দিতে না পারো, তাহলে কিসের জন্য তুমি এত টাকা পয়সা ইনকাম করছো বলো? সীমা, তুই আমার কথা শোন, এখন তুই কিছুই বুঝতে পারবি না। তুই এখন খাচ্ছিস, ঘুরে বেড়াচ্ছিস, তো তাই টাকা পয়সার মূল্যটা বুঝিস না। আর হ্যাঁ, আমি তোর বিয়ের জন্য টাকা পয়সাগুলো রেখে দিচ্ছি, কেননা টাকা পয়সা ছাড়া তোর বিয়ে দেওয়া যাবে না। বিয়ে দিতে গেলে তোকে তো অনেক টাকা পয়সা যৌতুক হিসেবে দিতেও হবে, তাই না? সীমা যখন তার বাবার মুখে এমন কথা শুনে তখন তার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে, তাই সীমা কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর সীমা সেদিন আর কিছুতেই কলেজের প্রোগ্রামে যেতে চায় না, তাই সীমার বান্ধবীরা তাকে ফোন করে বাড়ি বাড়ি কলেজে না যাওয়ার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু সীমা তার বান্ধবীদের কিছু বলতেও পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর দিনের পর দিন সুজয় বাবু এবং সুস্মিতা দেবী সীমার উপর অত্যাচার করতে থাকে। এমনই একদিন, দূর, এখনো পর্যন্ত একটাও কোনো ভালো সম্বন্ধ খুঁজে পেলাম না। যেই ভালো সম্বন্ধ আছে এই মেয়েকে দেখেই না বলে চলে যাচ্ছে। জানি না এই আপদটা কবে বাড়ি থেকে বিদায় হবে। এই সীমা, তুই কি কোনো ছেলেকে পছন্দ করিস? তুই যদি কোনো ছেলেকে পছন্দ করিস তাহলে আগেই বলে দে, আমরা তাহলে তার সঙ্গে তোর বিয়েটা দিয়ে দেবো। তা না হলে তোর জন্য এখন পাত্র দেখা অসম্ভব হয়ে পড়েছে। দেখতেই তো পাচ্ছিস কোনো ছেলেরই মা বাবা তোকে পছন্দ করছে না, আবার কিছু কিছু ছেলেরও তো তোকে পছন্দ হচ্ছে না। এইভাবে আমরা আর কতগুলো সম্বন্ধ দেখবো বলতো? বাবা, তোমরা যার সঙ্গে আমার বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করব। আমার কোনো ছেলেকে পছন্দ নেই, আর আমি শুধু কলেজে পড়াশোনা করতেই যেতাম। আমি জানি কলেজে গিয়ে ছেলে মেয়েরা অনেক কিছুই করতে পারি, কিন্তু আমার পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছুই ভালো লাগে না। বাকিদের মতো তুইও যদি একটা ছেলেকে পছন্দ করতে পারতিস, তাহলে আমরা এতদিনে সেই ছেলের সঙ্গেই তোর বিয়েটা দিতে পারতাম। জানি না আর কতদিন তোকে বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে। তোর পেছনে শুধু শুধু আমাদের টাকা খরচ হয়। এই তুমি কি শুনতে পাচ্ছ? যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করো, তাহলে অন্তত সংসার থেকে একজন কমে যাবে, আর আমাদের সংসার খরচটাও তাহলে কমবে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, আমি চেষ্টা করছি। যেমন হোক করে তাড়াতাড়ি ওর বিয়ের কাজটা সেরে ফেলতে হবে, তা না হলে ওর বিয়ের বয়স পার হয়ে গেলে তোকে আর কেউ পছন্দও করবে না। বাবা মায়ের মুখে এমন কথা শুনে সীমার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে, তাই সে নিজের রুমে গিয়ে খুবই কান্নাকাটি করতে থাকে। এভাবেই আরো কিছুদিন কাটে, আর একদিন সুজয় বাবু এক পাত্রকে তাদের বাড়িতে নিয়ে আসে। ছেলেটা দেখতে বেশ ভালোই ছিল। ছেলেটির নাম হলো সুমন, আর সুমন তার পরিবারকে নিয়ে শহরে থাকে। বাবা, এখান থেকে তো শহর অনেক দূরে, আর তোমরা আমাকে বিয়ে দিয়ে অত দূরে পাঠিয়ে দেবে? আমি তোমাদেরকে তো দেখতেও পাবো না। না না, আমি অত দূরে বিয়ে করতে চাই না, আমি কাছাকাছি বিয়ে করব। বাবা, দয়া করে আমাকে অত দূরে পাঠিয়ে দিও না তোমরা।
দেখ সীমা, আমি অনেক চেষ্টা করে একটা পাত্রের সন্ধান করেছি, তাই আমি কোন রকম ভাবে ওই পাত্রটাকে হাতছাড়া করতে চাই না। তাই তুই এই বিয়েতে রাজি থাকিস আর নাই থাকিস তাতে আমার কিচ্ছু যায় আসে না, তোকে এই বিয়েটা করতেই হবে। আর তাছাড়া আমি যখন একবার বলেই দিয়েছি সুমনের সঙ্গে তোর বিয়ে হবে, তাহলে সুমনের সঙ্গে তোর বিয়েই হবে, বুঝেছিস? বাবার মুখের উপর সীমা কিছুই বলতে পারে না, তাই বাধ্য হয়ে সীমা শহরের ছেলে সুমনকে বিয়ে করতে রাজি হয়। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সীমা এবং সুমনের বিয়ে হয়ে যায়। আর বিয়ের পর সুমন সীমাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে সুমন তার মা এবং বোনকে চিৎকার করে ডাকতে শুরু করে। এমন সময় দরজার কাছে এসে নতুন বৌমাকে সবাই অপমান করতে শুরু করে। এ কি গো বৌমা, খালি হাতেই চলে এসেছো? বাবা মা কিছু দিয়ে পাঠায়নি? আমি তো ভাবলাম যে ভোরে ভোরে বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে আসবে। যাক, এসেই যখন পড়েছো তাহলে তোমাকে বরণও তো করতে হবে। এই তুলিকা, যা বরণ ডালা নিয়ে আয়, তোর এই ভিখারি বৌদিকে বরণ করতে হবে তো। মা, যা করা তাড়াতাড়ি করো, আমার বন্ধুরা আমাকে ফোন করে ডাকছে, আমাকে যেতে হবে। তাড়াতাড়ি এইসব নিয়ম কানুনগুলো পালন করে আমাকে ছেড়ে দাও। সুমনের কথা শুনে পল্লবী দেবী তাড়াতাড়ি করে সীমাকে বরণ করে ঘরে তোলে। আর এমন সময় সুমন তার বন্ধু বান্ধবদের নিয়ে বাইরে চলে যায়। অনেক রাত হয়ে গেলেও সুমন কিছুতেই বাড়ি ফিরে আসে না। আর সেই জন্য সীমাকে সারা রাত জেগে সুমনের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু সুমন সেই রাত্রিবেলা কিছুতেই বাড়িতে আসে না। পরের দিন সকালবেলা সুমন নেশার ঘরে মাতাল হয়ে বাড়িতে ফিরে আসে। আর যা দেখে সীমা প্রচন্ড পরিমাণে অবাক হয়। সুমন, তুমি নেশা করেছো? তুমি নেশা করো এটা তো বাবা মা জানতো না। আমার বাবা যদি জানতো তুমি এরকম নেশা কর, তাহলে তোমার সঙ্গে কখনোই আমার বিয়ে দিত না। তুমি আমাদেরকে আগে বলনি কেন যে তুমি নেশা করো? আর তুমি কালকে সারা রাত কোথায় ছিলে? আমি সারা রাত জেগে তোমার জন্য অপেক্ষা করলাম আর তুমি বাড়িতেই ফিরলে না। এই চুপ কর তো, তোর কোনো কথা শুনতেই আমার ভালো লাগে না। আর তুই কি বলছিস? তোর বাবা কিছু জানে না? তোর বাবা তোর সবকিছু জানে, আর তা সত্ত্বেও আমার সঙ্গে তোর বাবা তোর বিয়ে দিয়েছে। কারণ কেন জানিস তো? তোর কোথাও বিয়েই হচ্ছিল না, তাই আমার গলাতেই তোকে ঝুলিয়ে দিয়েছে। এখন আমার মাই বাড়িতে তোকে যেমন ভাবে রাখবে তুই তেমন ভাবেই থাকবি। আসলে আমি তোকে বাড়িতে কাজের লোক হিসেবে রাখবো বলেই বিয়েটা করেছি। কারণ কাজের লোক রাখতে গেলে তো আবার টাকা দিতে হয়, আর বিয়ে করে বাড়িতে কাজের লোক রেখে দিলে তো আর টাকা পয়সা দিতে হবে না। একদম ঠিক বলেছিস সুমন। এই যে বৌমা, এখানে আর হা করে দাঁড়িয়ে থেকো না, যাও তাড়াতাড়ি আমাদের জন্য জলখাবার বানিয়ে নিয়ে এসো। আর শোনো, দুপুর বেলা কিন্তু অনেক রকম খাবার রান্না করতে হবে। রান্না করার আগে আমাকে জিজ্ঞাসা করে নেবে। হুটহাট আবার নিজের ইচ্ছা মতো খাবার রান্না করে ফেলো না যেন, কারণ এটা তোমার বাপের বাড়ি নয়, এটা তোমার শ্বশুর বাড়ি। এই বাড়িতে আমি যা বলি সেটাই চলে। এভাবেই বিয়ের পরের দিন থেকেই সীমার উপর তার শ্বশুরবাড়ির পরিবার অত্যাচার করতে শুরু করে। এভাবেই সীমা তার মায়ের বাড়িতেও বাবা মায়ের কাছে অবহেলিত হয়, আর শ্বশুর বাড়িতে এসেও তাকে অত্যাচার সহ্য করতে হয়। সীমা কোথাও শান্তি খুঁজে পায় না। তার মায়ের বাড়ি যেমন খারাপ ছিল, ঠিক শ্বশুর বাড়িও সেরকমই খারাপ ছিল। তাই সীমা প্রত্যেকদিন নিজের ভাগ্যকে দোষারোপ করে কান্নাকাটি করত। আর সীমা যেহেতু শহরের রাস্তাঘাট কিছুই জানতো না, তাই সে বাড়ি থেকে বেরিয়ে কোথাও চলে যেতেও পারতো না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, এই যে বৌমা, তুমি জানো না আমার মেয়েটা কলেজে যাবে, ওকে সময় মতো ডেকে দেবে। আর ও কি ড্রেস পরবে সেটাও বের করে রেখে দেবে। আর হ্যাঁ, পারলে ড্রেসটা আয়রন করে দেবে, যাতে আমার মেয়ে আবার রেগে না যায়। কারণ তুমি তো তুলিকাকে চেনো, একটু কিছু হলে ও আমাকেও ছেড়ে কথা বলে না। আর তুমি তো সেই জায়গায় এই বাড়ির কাজের মেয়ে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে সীমার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। আর এমন সময় তুলিকা জোরে জোরে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে। মা, মা, এই যে বৌদি, তুমি আমার এই ড্রেসটা কি করেছো? আয়রন করতে গিয়ে মনে হয় পুড়িয়ে ফেলেছো, তাই তো? এই ড্রেসের অবস্থাটা দেখো তো, আমি এটা কলেজে পরে যেতে পারবো? মা দেখো না, এই ড্রেসটা বৌদিকে আয়রন করে দিতে বলেছিলাম, আর বৌদি কি করেছে দেখো, একেবারে ড্রেসটা পুড়িয়ে ফেলেছে। এই যে বৌদি, তোমার এত সাহস কিভাবে হলো? হ্যাঁ, এই বলে তুলিকা তার বৌদিকে মারধর করতে শুরু করে। এমন সময় পল্লবী দেবী কোন রকমে তার মেয়েকে শান্ত করে, কিন্তু সেও তার বৌমাকে অনেক অনেক কথা শোনায়। এভাবে প্রত্যেকদিন তুলিকার উপর কোনো না কোনো ভাবে অত্যাচার হয়ে থাকে। আর দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু তুলিকার উপর অত্যাচার বন্ধ হয় না। বৌদি, আমাকে আজকে পিৎজা বানিয়ে দাও, আমি পিৎজা খাবো। আর হ্যাঁ, আমি যেই পিৎজাটা খাই তুমি তো খুব ভালো করেই জানো, তাহলে সেই পিৎজাটাই আমাকে বানিয়ে দেবে। তোমাকে আমি অনেকবার পিৎজা খেতে দেখেছি ঠিকই, কিন্তু আমি তো যেহেতু গ্রামের মেয়ে, তাই আমি কিন্তু পিৎজা আগে কখনো বানাইনি। তুমি আমাকে বলে দাও আমি কিভাবে পিৎজা বানাবো, আমি সেই মতো বানিয়ে নিয়ে আসবো। কি, আমি তোমাকে এখন পিৎজা বানানো শিখিয়ে দেব? মা, তুমি এই মূর্খ মেয়েটাকে কেন বলো তো আমাদের বাড়িতে বৌমা করে নিয়ে এসেছো? আমাদের সঙ্গে কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারছে না। দেখো, সামান্য একটা পিৎজা পর্যন্ত বানাতে জানে না।
উফ, সত্যি তুইও কোন মূর্খকে পিৎজা বানাতে বলছিস? ও তো মনে হয় এই প্রথমবার পিৎজার নাম শুনলো। এই যে বৌমা, অত কিছু না ভেবে যাও, আমার মেয়ের জন্য তুমি সামান্য চিজ ম্যাগি বানিয়ে নিয়ে এসো। এটা তো পারবে নাকি তাও পারবে না? মা বলছি আমি তো ম্যাগি বানাতে পারি, কিন্তু চিজ ম্যাগি ওটা আবার কি? চিজ বলতে কাকে বোঝাই আমি সত্যিই জানি না, কারণ আমি আগে কখনো চিজ খাইনি। তাই চিজ কাকে বলে আপনি যদি বলে দেন। হাই হাই উপরওয়ালা, আর কি কি শুনতে হবে। উফ, আমার আর ভালো লাগে না। এই মেয়েটা তো দেখছি কিছুই রান্না করতে জানে না। এই তুলিকা, তুই বরং কলেজে চলে যা, তারপর তোর দাদা বাড়িতে আসুক, আমি দেখছি এই মেয়েটাকে কিভাবে জব্দ করা যায়। তুই বরং বাইরের রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নিবি, কেমন? আর তোর দাদাকে বলে এই মেয়েটাকে কিভাবে সাহায্য করা যায় আমি বুঝে নিচ্ছি। মা, আমি চিজ ম্যাগি বানাতে পারি না, সেই জন্যই তো আপনাদেরকে বললাম। আপনারা তো একবার বলে দিতে পারেন, কিংবা একবার দেখিয়ে দিতে পারেন, তাহলেই আমি সব কাজ ঠিকভাবে করতে পারবো। আপনারা কেন বুঝতে পারছেন না? আমি গ্রামের মেয়ে, আর শহরের খাবারের থেকে গ্রামের খাবারের ধরন অন্যরকম। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, যা বোঝার আমি বুঝে নিয়েছি। এবার যা কথা হবে আমার ছেলে বাড়িতে এলে তারপর। এই তুলিকা, যা মা, তুই কলেজে চলে যা, সোনা মা আমার। এই বলে পল্লবী দেবী সেখান থেকে চলে যায়, আর তুলিকাও রাগ করে নিজের মতো কলেজে চলে যায়। অন্যদিকে সীমা মন খারাপ করে রান্না বান্না করতে থাকে। আর রাত্রিবেলা সবাই যখন এক জায়গায় হয়, এমন সময় সুমন আবার নেশা করে বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে ফিরে এসেই সুমন সীমাকে মারধর করতে শুরু করে দেয়। কি হলো? তুমি আমাকে কেন মারছো? আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি তো কোনো দোষ করিনি, আমি তো কোনো ভুল করিনি, তবুও তুমি বাড়িতে এসে আমাকে মারছো কেন বলো? সুমন, এই মেয়েটাকে একদম ছাড়বি না তুই। মার মার, আরো ভালো করে মার। তুই কি জানিস তোর বিয়ে করা বউ বাড়ির কোনো কাজ করতে পারে না? তোর বোনকে আজকে না খেয়েই কলেজে যেতে হয়েছে। আজকে আমার মেয়েটা পিৎজা খাবে বলে শখ করেছিল, কিন্তু তোর বউয়ের জন্য মেয়েটা পিৎজা পর্যন্ত খেতে পারলো না। এই মেয়েকে বাড়ি থেকে বের করে দে। একে তো দেখছি কাজের মেয়ে হিসেবেও বাড়িতে রাখা যাচ্ছে না। মায়ের মুখে এমন কথা শুনে সুমন সত্যি সত্যি সীমাকে বাড়ি থেকে বের করে দেয়। আর সেই রাত্রিবেলা সীমা একাই বাড়ির বাইরে এদিক ওদিক ঘুরতে থাকে, আর আশেপাশের প্রতিবেশীদের কাছে সে আশ্রয়ের জন্য অনুরোধ করতে থাকে। কিন্তু সীমাকে কেউ কিছুতেই আশ্রয় দিতে চায় না, যার ফলে সীমা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে যায়। এভাবেই সারা রাত সীমা রাস্তায় ঘুরে ঘুরে কাটিয়ে দেয়। আর সকাল হতে না হতেই এক অচেনা যুবক ছেলের সঙ্গে সীমার আলাপ হয়। আর সীমা যখন সেই ছেলেটিকে তার জীবনের দুঃখের কথা বলে, তখন সেই ছেলেটি সীমাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে যায়। সেই ছেলেটির নাম ছিল বিপ্লব। আর সীমা যেহেতু দেখতে খুবই ভালো ছিল, তাই বিপ্লব সীমাকে দেখা মাত্রই তাকে পছন্দ করে। আর কিছুদিনের মধ্যেই বিপ্লব সীমাকে বিয়ের প্রস্তাব দেয়, যার ফলে সীমা বিপ্লবকে আবার বিয়ে করে। আর বিয়ের পর সীমা হাসি খুশি সংসার করতে শুরু করে।